সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন তপন মজুমদার। তিনি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন এবং 1982 সালের নিয়মিত ব্যাচের একজন কর্মকর্তা ছিলেন। তিনি এই তপন মজুমদার 2009 সাল থেকে ওএসডি করে রাখে তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং 2016 সালে তিনি অবসরে যান। তপন মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আপনাকেও স্বাগত এবং ধন্যবাদ জেড টিভিকে। দর্শক, প্রতিদিনই আমরা এই জেড ফোকাসে কোনো না কোনো বিশেষ সংবাদ ধরে বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, এগুলোর বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। তপন মজুমদার, আপনি একজন বিসিএস কর্মকর্তা বা প্রশাসনের শীর্ষ আমলা হিসেবে অবসরে গেছেন। প্রশাসন সম্পর্কে আপনার বিস্তর অভিজ্ঞতা রয়েছে এবং দীর্ঘদিন প্রশাসনে থাকবার কারণে প্রশাসনের ভালো মন্দ এবং প্রশাসন কিভাবে চলছে বা চলছে না সেই সবগুলো বিষয়ই আপনার নখদর্পণে। সম্প্রতি আসলে 43 বিসিএস, যে বিসিএসে ফ্যাসিবাদী শেখ হাসিনা দলীয়করণের মাধ্যমে নিয়োগ দিয়েছেন এবং ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং অযোগ্যদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। এইসব অভিযোগে আসলে 43তম বিসিএস থেকে এ পর্যন্ত 168 জনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। তো এই বাদ দেয়া নিয়ে আসলে এক ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এটিকে মাইনরিটি সম্প্রদায়কে ট্রাম্প কার্ড হিসেবে এই জায়গাটিতেও ব্যবহার করা হচ্ছে। আসলে সামগ্রিক বিষয়টি যদি বিশ্লেষণ করেন, বিসিএস বা বাংলাদেশের সরকারি নিয়োগগুলোতে আমরা আসলে ধর্মীয় কোনো বিবেচনা কখনো দেখিনি। আপনি সর্বশেষ যে 168 জন বাদ দেওয়া হয়েছে নানান অভিযোগ এবং ত্রুটিপূর্ণ নিয়োগ প্রক্রিয়ার কারণে, এই বিষয়টি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? এখানে কি আসলেই ধর্মীয় সাম্প্রদায়িক কোনো বিবেচনা বা কোনো কনস্পিরেসি আছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি সঠিক সময়ে আপনি সঠিক প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। কারণ কিছু পত্রিকায়, প্রিন্ট মিডিয়ায় এই নিউজগুলো এসছে। তো সেখানে আপনি যেটা বলেছেন যে ধর্মীয় বিবেচনায়, সেটা মোটেই নয়। কারণ ধর্মীয় বিবেচনায় হলে এখানে শুধু হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ থাকতো। এখানে তো মুসলিম সম্প্রদায়েরও অনেকেরই বাদ দেওয়া হয়েছে। সেটা হয়েছে কারণ এভাবে আগের থেকেও কিছু কিছু বাদ পড়েছে। এটা যে শুধু 43 বিসিএসের বাদ নয়, আগের বিসিএসও বাদ পড়েছে। অনিয়ম অথবা কোনো কারণে তার বিরুদ্ধে অভিযোগ আছে বা পুলিশ ভেরিফিকেশানে বাদ আছে, পুলিশ ভেরিফিকেশানে সমস্যা আছে, এনএসআই রিপোর্ট তার এগেনস্টে আছে, এ সমস্ত কারণেও বাদ হয়ে থাকে। এই প্রেক্ষাপটে আপনি অনিয়মগুলো শুরু হয়েছে কিন্তু পিএসসিতে বিশেষ একটি সময় থেকে। আপনি শুনে থাকবেন বা জেনে থাকবেন যে ডক্টর সাদাত হোসেন, উনি পিএসসির একসময় চেয়ারম্যান ছিলেন। ওনার সময় রিপিটেডলি রিকোয়েস্ট করা হয়েছিল যে এটাকে 200 নম্বরে করা হোক ভাইবা। আমরা 1600 নম্বরের পরীক্ষা দিয়েছি মোট, ইনক্লুডিং এই 100 নম্বরের ভাইবা। তো সেখানে আমরা একটা ইংরেজি রচনা লিখেছি 3 ঘন্টা। সেই ধরনের ঝালাই করে এই 1600 নম্বরের পরীক্ষা আমাদের পরে আর হয়নি। অতএব বুঝতে পাচ্ছেন যে মেধার আপনার যে যাচাই করার একটা সিস্টেম তো রাখতে হবে। তো সেই সময় পরীক্ষাও হতো, গ্যাপটা অনেক বেশি ছিল। 1982 রেগুলার বেচের পরবর্তীতে গ্যাপটা কিন্তু কমে এসছে, পরীক্ষার্থীর সংখ্যাও কিন্তু কমে এসছে। আমাদের সময় রোল নাম্বার 1 লক্ষর উপরে আমারই রোল নাম্বার ছিল। তো যাই হোক, এই বিষয়ে যাব না। আপনি যে প্রশ্ন করেছেন সেটা উত্তর দিতে গেলে 27তম থেকে শুরু হয়েছে যে 43তম আওয়ামী লীগের পিরিয়ডে। এই পিরিয়ডে ব্যাপক দুর্নীতি হয়েছে, বাইরেও প্রকাশিত এবং ভিতরে যারা চান্স পেয়েছে তারাও আড়ালে আবডালে এ সমস্ত কথা প্রকাশ করেছে। এই সবগুলো বিসিএস এ প্রশ্নপত্র ফাঁসের কিন্তু অভিযোগ রয়েছে এবং সেই প্রশ্নপত্র একদম অবিকল আগের দিন প্রশ্নপত্র পেয়ে গেছে, পরের দিন সেই প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে তারা সেখানে পরীক্ষার পরবর্তীতে হয়তো রেজাল্ট পেয়েছে। কিন্তু এই ধরনের তো হওয়ার কথা নয়। এটা সর্বোচ্চ পর্যায়ে একটি মেধা যাচাই করা পরীক্ষায়, যেখানে এরা দেশের
সর্বোচ্চ প্রশাসন, হ্যাঁ সর্বোচ্চ পর্যায়ে শীর্ষ প্রশাসনে তারা কাজ করবে। এক কথায় রাষ্ট্র তাদের হাতেই থাকে। সেটাই আপনি ঠিক বলেছেন যে এটা তো প্রাইমারি স্কুলের পরীক্ষার কোনো প্রশ্নপত্র নয়, বরং নিচের দিকে যে প্রশ্নপত্রগুলো এগুলো ফাঁস হয় না, এটা কেন এইভাবে ফাঁস হতে থাকবে? এবং সেটাতে গিয়ে অযোগ্য অদক্ষ কর্মকর্তারা প্রশাসনের শীর্ষে বসে তারা দেশটা আজকে সর্বনাশের একটা পর্যায়ে নিয়ে গেছে এই শীর্ষ প্রশাসনে অদক্ষ অযোগ্য কর্মকর্তারা। আপনি আশ্চর্য হবেন, আমিও তো প্রায় 15-16টা কান্ট্রিতে ইন ওপেন স্কলারশিপ আই স্টুড ওভার দেয়ার অ্যান্ড আই কম্পিট গ্লোবালি। সেখানে আমরা করতে পেরেছি বিকজ বাই ডিন্ট অফ আওয়ার মেরিট। আমরা সেরকম বাছাই প্রক্রিয়াটাই ছিল, হ্যাঁ ওরকম, মানে অন্যরকম এবং পেশা একেবারে প্রফেশনালি আপনাদেরকে বাছাই করা হতো। সেই জন্যই এখন দেখেন, এখন যদি এই যে বুয়েটে ছাত্রলীগের সেক্রেটারি জেনারেল যদি প্রশাসন ক্যাডারের নিয়োগ হয়ে যায়, তার তো এই এরিয়ার তো একাডেমিক এরিয়া তো এটা নয়, তাহলে বুয়েটে তো তার দরকার ছিল না। ধরেন ফরেন সার্ভিসে ক্যাডার একজন ছাত্রলীগের ক্যাডার পেয়েছে, এখন এখানে বলা হয়েছে যে হিন্দু, আপনি দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, হ্যাঁ এদের মধ্যে কয়জন আর মুসলমানদের মধ্যে কয়জন? তো এটা তো কোনো মানে ধর্মীয় দিক থেকে বিবেচনা না করে যারা অযোগ্যতার প্রমাণ পেয়েছে, পুলিশ ভেরিফিকেশন, এনএসআই রিপোর্ট, এসবি রিপোর্টে, তাছাড়াও মানে এই ধরনের 200 নাম্বার যে ভাইবার, এইটা আরেকটা জালিয়াতির চরম উৎকর্ষতা এনে দিয়েছে সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট প্রসেসে। বিকজ একজন পেল, সে যাচাই বাছাই করে পরীক্ষা ভালো দিয়ে সে পেল 600, ভাইভাতে পেল সে 100 বা 50, 650, আর একজন আপনার 500 পেল, তাকে ভাইভাতে দিয়ে দিল 199, সে সুপারসিড করে গেল। একজন মেরিটোরিয়াস ক্যাডার সার্ভিসের প্রার্থীকে সুপারসিড করে ফেললো একজন কম মেধার লোক ওই 200 নাম্বারের জন্য। আপনি প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্টে দেখবেন, আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি যখন ডিসি ছিলাম তখন আমাদের হাতে মাত্র 20টি নম্বর ছিল, আর 80 নম্বর ছিল ওই যে রিটেন টেস্টে। আমরা খুশি যে মেধা যাচাই হচ্ছে, যে লিখিত পরীক্ষায় 80-র মধ্যে ভালো পেয়েছে তাকে আমরা 19 দিলেও সে কভার করতে পারছে না, আর যে লিখিত পরীক্ষায় ভালো করেছে সে তাকে 10 দিলেও সে কিন্তু হয়ে যাচ্ছে। অবশ্য অন্যান্য ক্রাইটেরিয়া আছে, তার এলাকা ভিত্তিক, থানা ভিত্তিক, পোস্টের এসব বিষয়ও ছিল, তারপরেও মেধার ক্ষেত্রে এটা যাচাই করা, মানে মিনিমাম মেধা যাচাই করবার একটা সুযোগ ছিল। তো এখন এই যে ধরেন একজন স্ট্যাটাস দিয়েছে, আপনারা দেখবেন, আমরা যদিও বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন ফেসবুকে দিয়েছে, মোস্তাফিজুর রহমান মিঠু নামে এক ভদ্রলোক, সে বলেছে আমাকে একজন ছাত্রলীগের ক্যাডার রাতভর আমাকে নির্যাতন করেছে, দৈহিক নির্যাতন করেছে, আমাকে খাবার দেয় নাই। সে চ্যালেঞ্জ করে, সে দেখেছে কে করেছে, সে একজন নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগ ক্যাডার প্রণয় দেবনাথ। তো সে ছাত্রলীগ করতো, সে একটা মুসলিম ছেলে মোস্তাফিজুর রহমান মিঠুকে সে টর্চার করেছে। এখানে মানে নির্যাতিত এবং নির্যাতন, হ্যাঁ দুইজনের কেউই তো ধর্মীয় বিবেচনা না ধর্মীয় বিবেচনা অপকর্ম করে নাই। তো এখন সেই ক্ষেত্রে এখন এটা কি বলবেন যে প্রণয়ের বিষয়ে যে মোস্তাফিজ নির্যাতিত হয়েছে, সে অভিযোগ করেছে যে এই ছেলে কি করে বিসিএস কোয়ালিফাই করে সিভিল সার্ভিসে এসছে, তার 184 না কত নাম্বার সিরিয়াল। তো এটা এখন কি আপনি ক্যাডারকে বলবেন না ধর্মকে বলবেন? নিশ্চয়ই ক্যাডারের দুর্বলতা। ক্যাডার, সে ছাত্রলীগের ক্যাডার ছিল এবং সে ওইভাবে চলে এসছে। এখন এসটি ইমাম সাহেবের সময় আপনি ওনার বক্তব্য বোধহয় শুনেছেন, উনি মরহুম, উনি বলেছে যে তোমরা কোনো রকমের লিখিত পরীক্ষা দিয়ে দাও, তারপরেরটা আমরা দেখব। তো এটা কি করে একটা দেশকে সর্বনাশের পথে নিয়ে যাওয়া? আপনি মেধার যদি বিকাশ না ঘটে, এই যে ধরেন আমরা ফরেন এইড লোন এ সমস্ত বিষয়ে আমরা যে বার্গেনিং করি ডোনার এজেন্সির সাথে, এটা তো আপনার দক্ষতার প্রয়োজন হয়। সেই দক্ষতা তো হবে কিভাবে যদি আপনি কথাই বলতে না পারেন টু দ্য পয়েন্ট টু গেট হ্যাভ সামথিং ফ্রম দি ফরেন ডোনার। এখানে আরেকটি প্রশ্ন, আরেকটু আমারই জানবার আগ্রহ জন্ম নিয়েছে। আপনি তো 2016 সাল পর্যন্ত ইন সার্ভিসে ছিলেন, রাইট? তো ওএসডি ছিলাম। 2009 সালে ওএসডি থাকেন আর যেভাবেই থাকেন প্রশাসন দেখবার সুযোগ হয়েছে। 2009 সালের পরে আসলে প্রশাসন
কিভাবে বদলে গেছে, কিভাবে আপনারা ধীরে ধীরে কোণঠাসা হতে হতে ফেড আউট হয়ে গেলেন? না, সেটাই। এখন আপনি দেখেন, এই যে এখন যিনি হোম সেক্রেটারি, যিনি ক্যাবিনেট সেক্রেটারি, যিনি অ্যান্টি করাপশন কমিশনের চেয়ারম্যান, যিনি সড়ক ও জনপথের সেক্রেটারি, ওনারা কিন্তু আমার বেসমেট, মেধাবী, এবং তাদের মেধার স্বাক্ষর কিন্তু মাঠ পর্যায়ে রয়েছে। এখন আপনি আমাদের পরবর্তী যে কোনো বেসের একজন মেম্বারকে আপনি যিনি ক্যাডার সার্ভিসে আমাদের, ক্যাডার শব্দটা আমি বেশি আনতে চাইনি। ক্যাডার ইজ নট অ্যাপ্রিসিয়েবল ওয়ার্ড ফর দি সিভিল সার্ভিস মেম্বার। ক্যাডার, ওই যে এই ক্যাডার, ছাত্রলীগ ক্যাডার, এই ক্যাডার, সেটার সাথে আপনি আবার বিসিএস ক্যাডার বলে ফেললেন, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি না। যাই হোক, টু আইডেন্টিফাই, রাইট, থ্যাংক ইউ। তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের পরবর্তী যারা বিসিএসসি বিভিন্ন ফিল্ড লেভেলে যখনই শুনবে যে 82 রেগুলার ব্যাচের একজন কর্মকর্তার সাথে আমি কথা বলছি, তখনই সে ভাববে যে দিস ইজ মেরিটোরিয়াস অফিসার ইন আওয়ার সার্ভিস, বিকজ এটা স্বাক্ষর রেখেছে মাঠ পর্যায় থেকে শুরু করে ফিল্ড পর্যায়ে। আপনি দেখেন সব জায়গায় খবর নেন, এই সমস্ত অফিসার 82 রেগুলার ব্যাচের, তাদের কোনো দুর্নাম মাঠ পর্যায়ে সেরকমভাবে নাই। মানুষকে তারা সার্ভিস দিয়েছে, তারা নিজেরাও সুনাম কুড়িয়েছে ফিল্ড লেভেলে। সেই জন্যই পরবর্তীতে দেখেন অনেক রিক্রুটমেন্ট প্রসেসে অনেক রকমের প্রবলেম ছিল। আচ্ছা, তাহলে যদি এইভাবেই হয়, আসলে ধর্মীয় বিবেচনায় যদি এই যাচাই বাছাই প্রক্রিয়া না হয়, তাহলে এই মুহূর্তে যারা এইটিকে ক্যাশ করে মাঠে এক ধরনের, আমি রেটরিক বলবো, পলিটিক্যাল রেটরিক কিনা আমি জানি না, এক ধরনের রেটরিক বা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে, তারা কারা বা তাদের উদ্দেশ্যটা কি, আপনার কি মনে হয়? ধরেন, এটা তো আপনি দেখেছেন চিন্ময়, যে ওনাকে বলা হয় চিন্ময় ব্রহ্মচারী বা তার চিন্ময় পাল ইত্যাদি তার টাইটেল আছে। চিন্ময় বাবু একজন ধর্ম ব্যক্তা, যাজক, এবং তিনি হলেন ইসকনের ধর্মগুরু। যাই হোক, ওনাদের মধ্যে ডিবেট আছে, পুণ্ডরিক আশ্রম থেকে ওনাকে বহিষ্কার করেছে, অনেক বিষয় আছে। কিন্তু উনি ধর্ম যাজক বা ধর্মবেত্তা হিসাবে উনি কেন পলিটিক্যাল এজেন্ডা নিয়ে মিটিং মিছিল করবেন? এটা শোভনীয় নয়। আমার মতো অনেকেই এটা মানতে পারে না যে আপনি আপনাকে শ্রদ্ধা করি, আপনি ধর্মের বিষয়ে আপনার কর্মজ্ঞান মানুষকে শিখাবেন, সেই ক্ষেত্রে আপনি এসছেন এই 8 দফা ইত্যাদি দফা নিয়ে মাঠে ময়দানে, লালদিঘি ময়দান, এখানে সেখানে মিছিল মিটিং করে বেড়াচ্ছেন। এটা তো ইসকনের মতো হতে পারে না আমি মনে করি। এই জন্যেই ইসকনের মধ্যেও সেরকম দুই ভাগ। আর যে সাম্প্রদায়িকতার বললেন, এটাও তো সেই রকম একটা এজেন্ডা নিয়ে অনেকেই মাঠে নেমেছে, যাতে এই গভর্নমেন্টকে একটা নাজুক অবস্থায় ফেলা যায়। যে ধর্মীয়, যেহেতু পার্শ্ববর্তী একটি দেশ থেকে উস্কানি দেওয়া হচ্ছে, যে এখানে আপনি শুনে আশ্চর্য হবেন, হয়তো দেখেছেন যে হিন্দুকে মানে তার মুসলমান বানানো হয়েছে, হ্যাঁ, অঙ্গ বিচ্ছেদ করে। এটা কি রকমের একটি জঘন্য অপপ্রচার, যে এইরকম ঘটনা বাংলাদেশে হয়েছে? নেভার। কিন্তু ইন্ডিয়ান পত্রপত্রিকা এটা এসছে। না, ধর্মীয় মাইগ্রেশন সারা পৃথিবীতেই আছে। না, মাইগ্রেশন না, এটা তো আপনি মানে মুসলমানি করে একজন হিন্দুকে মুসলমান করা হয়েছে। এটা আমি দেখেছি একটা পোস্টিং, জঘন্যতম একটি অপপ্রচার। আর একটা হচ্ছে, বলছে যে ঢাকা শহরে ইসকন মন্দিরে অগ্নি সংযোগ, মানে আগুন লাগানো হয়েছে। আপনিও জানেন, আমিও জানি, এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এই যে অপপ্রচার, সেটি তো আমাদের এখানেও আলোচিত হতো, এরকম কোনো ঘটনা হতো। কিন্তু ইন্ডিয়ার ইন্ডিয়া কেন করবে? আসলে বাংলাদেশের সিভিল সার্ভিস কিভাবে চলবে, কাকে রাখবে কাকে রাখবে না, সেটির জন্য সরকার আছে। প্রয়োজন বোধে আপনারা সাবেক যারা আমলা আছেন, আপনারা আছেন, আপনারা পলিসি মেক করবেন। মাইনরিটি কার্ড খেলার একটা মানে শুরু হয়েছে, গেম শুরু হয়েছে। এটা দিয়ে কোনো ফায়দা লুটা যায় কিনা, এটা দিয়ে আসলে তাদের উদ্দেশ্য কি, কোন ধরনের ফায়দা তারা লুটার চেষ্টা করছে? আপনি দেখেন যে তাদের তো এখানে আমাদের যে রেল ট্রানজিট, যেটা করিডোর, মানে এখান থেকে পাস করার, সেটা এখন বন্ধ হয়ে গেছে। তারপরে কোস্টাল বেল্টে আপনার সাবমেরিন চলাচলের একটা বাধা বিপত্তি আসছে। বার্মার শীতে দিয়ে যে
এখান থেকে চলে যাওয়ার যে ট্রানজিট ভারত থেকে, সেটা বার্মা এবং চীন মিলে এটা বন্ধ করে দিয়েছে। আরও অনেক ঘটনা এরকম ঘটছে, যেটা মানে এখন আমাদের দেশটাকে তো এই ইতিপূর্বে মানে পতিত স্বৈরাচার এটাকে একটা 8 সিস্টারের মতো করে ফেলেছে। মানে সেভেন্থের পরে 8 সিস্টার বলেছে, আমি ভারতকে যা দিয়েছি ভারত জীবনে ভুলবে না। হোয়াট ইজ দিস, মাই সভরিন কান্ট্রি, আমরা কি কেন দিতে যাব? এটা সমতার ভিত্তিতে, সার্বভৌমত্বের ভিত্তিতে আমাদের এটা সম্পর্ক থাকবে। তো এটা তো হওয়ার কথা নয়। সেইভাবে শির দ্বারা উঁচু করে আমরা পেঁয়াজ দরকার হলে আমরা 100-200 টাকা দিয়ে কিনে খাবো, কিন্তু আমরা সার্বভৌমত্ব বিকিয়ে দিতে চাই না। সেটাই হলো আমরা জাতীয়তাবাদের স্পিরিট। কিন্তু তাদের এই যে এখন আপনি দেখবেন পত্রপত্রিকা এসছে যে তারা অত্যধিক লাভ করতো বিভিন্ন সেক্টরে দিয়ে মুনাফা লুটে নিত আমাদের দেশ থেকে। আমরা সেই মুনাফা অকাতরে আমরা দিয়েছি। কোনো কোশ্চেন দেয়ার ইজ নো কোশ্চেন করবার মিনিমাম স্পেস তো আসলে ছিল না। এটা আমাদের দুর্ভাগ্য। এই মাফিয়া দীর্ঘ 15-16 বছর একচেটিয়াভাবে এদেশের রাজনীতিবিদদের যেমন দমন করেছে, এদেশের খেটে খাওয়া মানুষের সমস্ত রুজি রোজগারকে তারা মানে এই যে যেই টাকার মূল্য ছিল 100 টাকা, সেটার এখন মূল্য হয়ে গেছে 70 টাকা। তপন মজুমদার, আপনি তো 2009 সালেও 2016 সাল পর্যন্ত সার্ভিসে ছিলেন। 2009 সাল থেকে আপনার উপরে যে নির্যাতন নিপীড়ন শুরু হয়েছিল, তখন কি এটি আলোচনায় এসেছিল বা কেউ মায়া কান্না করেছিল কিনা, বা আপনাকে সান্ত্বনা দেবার জন্য কোনো ধরনের প্রতিবাদ উঠেছিল কিনা? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। কেউ কোনোদিন টু শব্দ করেনি। আমার 2009 সাল থেকে আপনার জীবনযাত্রা বা আপনার সার্ভিস লাইফ কেমন ছিল? শুধু আমি নয়, আমার আরো কলিগরা আছে। আমার আরেকজন খুবই ঘনিষ্ঠ কলিগ শ্রী বিজনকান্তি সরকার, উনিও ঠিক একইভাবে, এবং এরকম অনেকেই আছেন যারা ওএসডি হয়ে গেছে। ওনার তো চাকরিই চলে গেছে। বিজনকান্তি সরকারকে চাকরি রিজিমে চাকরি থেকে খারিজ করে বিনা দোষে, বিনা কারণে, শুধু তাদের সন্দেহ যে দলীয় সম্পৃক্ততার কারণে। এখন এই ধরনের কারণে কেউ তো তখন ইন্ডিয়া থেকেও কেউ বলে নাই যে তপন মজুমদার, বিজনকান্তি সরকারদেরকে কেন চাকরিচ্যুত করা হচ্ছে বা চাকরি থেকে বহিষ্কার করা হচ্ছে, বা আমাদের বিভিন্ন এখন মন্দিরে যেখানে ইস্কনও তো তখন আপনাদের পাশে না ইস্কন প্রশ্নই আসে না, কেউই বলেনি। আমরা সেই নির্যাতিত হিসাবে চলে এসেছি। এখন ব্যাপার হচ্ছে এই কার্ডটা খেলতেছে। এখন ইন্ডিয়াতে ধরেন মাইনরিটি আছে, তারাও তো অপ্রেসড। বিভিন্ন সময়ে এই যে গুজরাটে যে দাঙ্গা হলো, আমি তো অ্যাপ্রিসিয়েট করি এই দেশের মুসলিম কমিউনিটিকে। গুজরাটের দাঙ্গার বিপরীতে তো এখানেও একটা দাঙ্গা হতে পারত, কিন্তু কিছুই হয়নি। আমি 1991 সালে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী সাহেবের সাথে আমি একান্ত সচিব হিসাবে কাজ করি। তখন আমি বাড়িতে গিয়েছি যখন ওই যে বাবরি মসজিদ ভাঙ্গা হলো, তো তখন তো আমাদের দেশে কিছুই হয়নি এটার। তো তাহলে না, এখন তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কোনটাকে বলবেন? আপনি নিশ্চয়ই বাংলাদেশকে মডেল হিসাবে দেখবেন, যে এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা অনেক সুখে শান্তিতে ছিলাম। এখন ভারত এই সমস্ত অপপ্রচারগুলো ওখান থেকে করে আমাদের এই দেশের শান্তি বিনষ্ট করছে। তাদের লাভ কি? তাদের লাভ, ওরা মানে তাদের এজেন্ডাটা শিফট করে তারা যে ওখানে মাইনরিটি নির্যাতন করছে। আপনার এই যে আপনার ফ্রিজের মধ্যে যদি গরুর গোস্ত পাওয়া যায়, আপনি সেই যুবককে মেরে ফেলতেছেন, ধরে এনে করতেছেন। তো আমাদের দেশে কেউ যদি শুয়োরের মাংস খায়, তারা কি মারবে? এখানে তো প্রকাশ্যেই বিক্রি হচ্ছে। তাহলে দেখেন, মানে সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমাদের যে বন্ধন সম্প্রদায়গত, এটা কোন দেশে আপনি কম্পারেটিভ? এবং সর্বশেষ গত দুর্গোৎসবেও তো আমরা দেখলাম যে সম্প্রীতি কেমন হতে পারে। এখানে আমি ধর্ম উপদেষ্টা আছেন খালিদ হোসেন সাহেব, ডক্টর খালিদ হোসেন, ওনাকে মানে খুব প্রশংসার যোগ্য ওনার বক্তব্য, এবং উনি সব মন্দিরে মুভ করেছে। উনি বলছে যে প্রয়োজন বোধে মাদ্রাসার ছাত্ররা এসে মন্দির পাহারা দেবে। উনি নিতান্ত একজন মানে সারা দেশে ঘুরে অসাম্প্রদায়িক ভাবমূর্তি মানে রেস্টোর করার জন্য ওনার যে মুভমেন্ট, আমি সেটা প্রশংসা করি। তো ওনাকে প্রশ্ন করছে, আপনি তো
একদম খাঁটি একজন মুসলমান, আপনি যে মন্দিরে যাচ্ছেন, বলছে যে আমি তো ধর্মের বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, তো আমাকে তো সব কিছু দেখতে হবে, সব ধর্মেরই তো আমার কাজ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলিম, এটা তো আমার কাজ আলাদা করার। তো তাহলে উনি সেভাবে এই ধরনের মানে যারা কাজ করেন। এবং সম্প্রতি আপনি যদি দেখেন প্রধান বড় রাজনৈতিক দল এই মুহূর্তে যারা রাজনীতির মাঠে আছে, বিএনপির পক্ষ থেকেও তো বেশ তৎপরতা দেখছি আমরা, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় বা কোনো মাইনরিটির সম্প্রদায়ের লোক যাতে কোনো হুমকিতে না পড়ে। ইভেন জামায়াতকেও আমরা দেখেছি। তো এই বিষয়গুলো তো আমরা ভারতকে প্রচারণায় আনতে দেখি না, বরং ভারত এই যে মাইনরিটি কার্ড খেলে এবং সর্বশেষ আজকে এই যে 43তম বিসিএস নিয়ে এক ধরনের বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে। এই বিতর্ক করে আসলে তারা কি এখানে শেখ হাসিনাকে পুনর্বাসিত বা আওয়ামী লীগকে আবার পুনরুজ্জীবিত করবার কোনো চেষ্টা বা কোনো তৎপরতা আপনি দেখেন কিনা? এটা একটি বড় ধরনের রাজনৈতিক প্রশ্ন উত্তর, যাই হোক আপনি করেছেন, ধন্যবাদ। বিষয় হচ্ছে যে ভারতের নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য সেটাও একটা, শেখ হাসিনা কার্ড ইজ অলসো এ গেম এগেনস্ট বাংলাদেশ, আমাদের সভরেনিটি। সেটা কিভাবে ধরেন, এখন তাকে যদি আমরা বিচারের মুখোমুখি করে তার বিরুদ্ধে যদি এখান থেকে আপনার রেড নোটিশ বা ইন্টারপোলে ইয়ে করা হয়, তারা তো বলতেছে যে দেব কিনা সেটা বিবেচনা করা, বাংলাদেশও সেইভাবে চেয়েছে কিনা, এই যে গড়িমসি কথাবার্তা, এত হাজার হাজার মানুষকে এখানে গুলি করে মেরে ফেলেছে, 30,000-এর মতো লোক আহত হয়েছে। তো এটা যদি এই দেশে ডেমোক্রেসি প্রিভেইল করতো তাহলে শেখ হাসিনাকে এখানে পালায় যেতে হতো না। এই যে পলায়ন পর রাজনীতির বিভিন্ন দেশে দেখেন, ভারতের কথাই বলি, সেখানেও তো বিরোধী দল আছে, তারা তো ইলেকশনের পরে পালায় যায় না। আমার দেশে এরকম কেন হলো? গত পিরিয়ডে ম্যাডাম খালেদা জিয়া, উনি তো বিচারের মুখোমুখি হয়েছেন, মিথ্যা মামলা জেলে গেছেন, এটা দেখেছেন, এরশাদও তো দেশ ছেড়ে পালায়নি। ওনার এমন অবস্থা হয়েছে যে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, সেই কারণেই উনি ভয় পেয়েছেন যে ওনাকে এখানে হয়তো মব জাস্টিস, যেটা মবের মুখে পড়তে হবে, অতএব উনি চলে গেছেন। শোনা যায় যে ইন্ডিয়ার দ্বারস্থ হয়েছে বা ইন্ডিয়া টেক ওভার করার জন্য উনি প্রস্তাব দিয়ে, এটা শোনা যায়। কিন্তু তাই হবে কেন? উনি এই দেশে একজন মানে রাজনৈতিক দলের প্রধান নেত্রী, ওনার তো এই দেশে থাকার, এই দেশে বিচারের মুখোমুখি হওয়ার, এই দেশের মানুষের সাথে নাগরিক হিসেবেও সে সুযোগ তার রয়েছে, কিন্তু উনি সেটা থাকতে পারেন নাই। এই ধরনের এই যে কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যে পলায়ন পর সংস্কৃতি। এবং গত 16 বছর তো তিনি এই যে মাইনরিটি সম্প্রদায়কে নিয়ে বেশ ট্রাম্প কার্ড খেলেছেন যে এখানে তার সময় নিরাপদ, কিন্তু আপনি তো তার নিরাপত্তা বা তার সময় কতটুকু নির্বিঘ্নে আপনারা ছিলেন তার জলজন্ত উদাহরণ। না না, আমার বিরুদ্ধে তো মামলা দেওয়া হয়েছে, স্টিল নাও মামলা পেন্ডিং, কোনো গ্রাউন্ড নেই। সুপ্রিম কোর্ট হাইকোর্টের অ্যাডভোকেটসরা যে ওপিনিয়ন দিয়েছে, আপনি সারপ্রাইজ হবেন, তারা বলছে যে মামলা হইতেই পারে না। এই ধরনের মামলা যারা এই ইয়ে করেছে তাদের বিরুদ্ধে আপনি মামলা করে দেন। তো এই ধরনের মামলাগুলো সাজিয়েছে আমাদের। তখন আপনারা কেন কথা বলেননি দাদা? না না, তখন তো আমি একা বললে আমাকে আরো মামলা আরো দেবে, মামলা তো হয়তো 2-4টা দিয়েছে, আরো 10টা মামলা দিয়ে দেবে। তো আমরা ওই যে এখন যে রাজনৈতিক নেতারা কোর্টের বারান্দায় আসছে আর যাচ্ছে, তাদের ফ্যামিলি লাইফ, হেলথ, তাদের নিজের কাজকর্ম সব শেষ, শুধু মামলার পিছনে ঘুরেছে। এটা তারা একটা, এই যে ইটস এ পার্ট অফ কনস্পিরেসি, যে মামলার মধ্যে ঢুকে দাও যাতে আর রাজনীতি করতে না পারে, সেই তাকে কেউ হয়তো পরামর্শ দিয়েছে, এই ঘটনাগুলো ঘটিয়েছে তারা। তাহলে আমরা শেষ করব অনুষ্ঠানের শেষ দিকে। আমরা যে অভিযোগ তোলা হচ্ছে যে 43তম বিসিএস এ 2064 জনের নিয়োগ এবং 19 জনের ফল স্থগিত করেছিল। এদের মধ্যে যে হিন্দু দেখে দেখে যে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, অভিযোগ আসলে এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হচ্ছে বলে আপনি মনে করেন, তাই তো? হ্যাঁ অবশ্যই, কারণ এখানে তো মুসলমানও আছে। আপনি সেক্ষেত্রে তাহলে তালিকাটা পড়েন। এখন বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক শক্তি এবং বর্তমান যে সরকার রয়েছে বা এখানকার নাগরিক রয়েছে, ভারত যদি এরকম অপপ্রচার করে প্রতিবেশী রাষ্ট্র হয়েও, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? ছোট্ট করে। আমরাও তাদেরকে, আমাদের তো
মাননীয় প্রধান উপদেষ্টা উনি একটা প্রস্তাবও রেখেছিলেন যে আপনাদের প্রেস মিডিয়া বা আপনাদের নিজস্ব কোনো যদি ইয়ে থাকে, তাদেরকে ইনভেস্টিগেশন এজেন্সি থাকে, তাহলে এদেরকে পাঠান, আপনারা যেই তথ্যগুলো পাচ্ছেন বা অপপ্রচার হচ্ছে সেইগুলো এখানে ভেরিফাই করুন যে এখানে সেটা সত্যতা আছে কিনা, সত্য নির্যাতিত হচ্ছে কিনা, এটা সত্যতা আছে কিনা। আপনার ইসকনের মন্দির জ্বালিয়ে দিয়েছে ঢাকা শহরে, কোথাও এটার ঢাকার মানুষ জানে না, ওইটা ওখানকার প্রেস মিডিয়া বলতেছে। তো আমাদের ধরেন জাতীয় পতাকা, আমার জাতীয় পতাকা আগরতলাতে পুড়িয়ে দেওয়া হলো, কি রকম শাস্তি হয়েছে জানি না, কিন্তু আমার তো গায়ে আগুন লেগে গেছে। জাতীয় পতাকা পোড়া মানে আমার গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া। এটা তো ধর্মীয় কোনো পতাকা না, ধর্মীয় জাতীয় প্রতীক। সেটা কেন হলো? এবং ওখানেও ক্যালকাটাতেও আমাদের হাইকমিশনে সামনে বিক্ষোভ হয়েছে, ঢিল ছোড়াছুড়ি হয়েছে, অনেক কিছু হয়েছে। আমরা তো এখানে করতে দিই নেই, আমরা তো ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা আমরা দিয়ে দিয়েছি। তো অতএব আমার মাননীয় প্রধান উপদেষ্টা ওখান থেকে তাদের প্রতিনিধি দল পাঠিয়ে এটা ভেরিফাই, ক্রস ভেরিফিকেশন করুক যে এখানে নির্যাতনের বিষয়টা কতটুকু কি হয়েছে। আর এখানে এটা পলিটিক্যাল, নট সাম্প্রদায়িক, রাজনৈতিকভাবে হচ্ছে যেটা হচ্ছে। সাম্প্রদায়িক সেটা এখানে আপনার এই যে সাম্প্রদায়িক হলে তো এখানে পূজাই হতো না, যে দুর্গা পূজা হলো। এখনো তো অনেক অনুষ্ঠান হচ্ছে, সারা দেশে হচ্ছে না হিন্দুদের অনুষ্ঠান। এই শীতের সময়, শীতের মৌসুমে কিন্তু হিন্দুদের অনেক কীর্তন হয় সব জায়গায়। আমিও তো কয়েকদিন আগে আমি উল্লাপাড়ায় গিয়েছি, সিরাজগঞ্জের। বেশ আমার মনে হয় 5-6 হাজার মহিলা হবে একটা অনুষ্ঠানে, শুধু মহিলাই। এক মহিলা গান পরিবেশন করতেছে আর হাজার হাজার মহিলা সেখানে শুনতেছে, উল্লাপাড়াতে সদরে। সেখানে তো কোনো সমস্যা পাইনি না। তাহলে ভারতের এই যে অপপ্রচার করছে যে মিডিয়া বা ভারতের যারা এই যে প্রশাসন, এটি আসলে এক ধরনের বিষবাষ্প ছড়ানোর চেষ্টা করছে বা বাংলাদেশের শান্তি নষ্টের চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে আপনি বাংলাদেশের, আমি সংখ্যালঘু শব্দটি ব্যবহার করব না, বাংলাদেশি হিন্দু সম্প্রদায় বা অন্যান্য যে ধর্মীয় সম্প্রদায় রয়েছে তাদের পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? কি ভারতের কথা, ভারতের যে যেই সব মিডিয়া এগুলো করছে এবং ভারতের যে প্রশাসন এগুলোকে আবার আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এটা বিষয় হচ্ছে মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া দেখেন, সেখানে কিন্তু তারা অনেক জায়গায় অনেক ইন্টারন্যাশনাল মিডিয়া কোট করে, কিন্তু নট দি বেসিস বেসড অন দি রিয়েলিটি হোয়াট ইজ হ্যাপনিং ইন বাংলাদেশ। এইটা তারা অনেকেই ভেরিফাই করে না। আমরা তো ভেরিফিকেশনের জন্য, দেখার জন্য, তো ইন্ডিয়ান কিছু কিছু মিডিয়া আছে যারা এই অপপ্রচারের মধ্যে নিজেরাও ঢুকে গেছে। এটা দুঃখজনক। আমরা তাদেরকে বলবো যে আপনারা ক্রস ভেরিফিকেশন করে আপনারা দেখুন, আপনারা সত্য যে ঘটনাগুলো বিবৃত করুন। আবার দেখুন এই যে হাজারিল্যান্ড চিটংয়ে, সেখানে একজন এপিপি, একজন মুসলিম এপিপি সেখানে মারা হয়েছে, মেরে ফেলেছে তাকে পিটিয়ে। তারপরে কিন্তু আবার পাল্টা মব হয় না, সেখানে সিসিটিভিতে ধরা পড়ছে কারা মেরেছে, সেটা তো বেরিয়ে গেছে। সেটা তো আওয়ামী লীগের লোকজন, শিক্ষামন্ত্রী নওফেলের লোকজন, পালিয়ে যাওয়া শিক্ষামন্ত্রী। সেখানে কি হিন্দু ছিল না? শিওর ছিল। তাহলে তারা যদি সেখানে ইয়ে করে, সেখানে হাজারিল্যান্ডে তো কাউন্টার কোনো ইয়ে হয়নি, মব হয়নি, এবং সেখানে একজন হিন্দু তো মারা যায়নি। তো তাহলে এটাকে কেন্দ্র করে দেশের কোথাও কিছু হয়নি। তো কিন্তু মানে এটা তারা বলতে চাচ্ছে না। ওরা তো যদি বলতো ইন্ডিয়ান মিডিয়া যে একজন মুসলিম এপিপিকে, অ্যাডভোকেটকে সেখানে মেরে ফেলেছে চিন্ময়ের ওই ঘটনার প্রেক্ষিতে, ওকে কোর্টে নিয়ে যাওয়া বা ওখানে ডিটেইন করার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। কারণ এখানে তো প্রত্যক্ষদর্শী সিসিটিভি ক্যামেরায় সব এসে গেছে, কারা ঘটনাটি করেছে বানিয়ে বলবার সুযোগ নাই, এই জন্যই সেটা আর করে নেই। জি দাদা, সর্বশেষ প্রশ্ন যে ভারতে আজকে দেখলাম ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রচার করেছে যে চিন্ময় অসুস্থ এবং সেখানে ভারতে প্রার্থনা শুরু করেছেন চিন্ময় সুস্থতা কামনা করে। এই বিষয়টিকে আপনি কিভাবে বলবেন? এটা আমরা তো, আমাদের পত্রপত্রিকা তো এখন ফ্রি, প্রেস ফ্রিডম, এবং সরকারের সমালোচনা হচ্ছে। তাহলে এই ধরনের ঘটনা আমাদের প্রেসগুলো নিশ্চয়ই বলতো
বিভিন্ন ধরনের বহুমুখী স্বাধীনতা রয়ে গেছে, বর্তমানে আছে। এবং আওয়ামী লীগের মালিকানার গণমাধ্যমগুলো তো এখনো বহাল তবিয়তে আছে, এবং তাদের কাউকেই তো চাকরিচ্যুত বা কোনো ধরনের হুমকি ধামকি দেওয়া হয়নি যে সত্য সংবাদ প্রকাশ করা যাবে না। সেটা কোনো প্রেস মিডিয়ার কোনো হাউস কখনো তো অ্যাটাক হয়েছে? নিশ্চয়ই হয়নি, বন্ধ হয়নি। তো সেই ক্ষেত্রে আপনার এই চিন্ময় বাবুর যে ঘটনাটা ইন্ডিয়াতে প্রেসে যেটা আসছে, এটা নিশ্চয়ই ভিত্তিহীন আমরা মনে করি। কারণ এখানে তো আমরা একদম তার পাশাপাশি অবস্থান করছি, বাংলাদেশে আমরা অবস্থান করছি। তো এই ধরনের ভিত্তিহীন, এটা গ্লোবালি ইসকনের একটা সোসাইটি রয়েছে, তো তারা ভাবছে যে দে উড শেয়ার ইট গ্লোবালি, যে তাদেরকেও আমাদের এইটার মধ্যে অ্যাড করা যায় কিনা, আমাদের যেই আমরা মানে মিস ইনফরমেশন যেগুলো সেটা দিচ্ছি, তো সেটা সফল হবে না। কারণ দেখেন আমাদের দেশেও তো 18 কোটি 19 কোটি জনগণ রয়েছে। হ্যাঁ, তো এই জনশক্তি মানুষের, ইন্ডিয়া তার জনপ্রিয়তা হারাচ্ছে এই দেশে ধীরে ধীরে। যতই এই ধরনের করবে ততই কিন্তু বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার বিরুদ্ধে তাদের মানসিক একটা বিষয়ে জাগরিত হবে, যে এটা আমরা চাই না। আমরা সৎ প্রতিবেশী সুলভ আচরণের মাধ্যমে আমরা কোএক্সিস্ট করতে চাই। তো এটা ইন্ডিয়ার আমার মনে হয় ভেবে দেখা উচিত যে তাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্র, তাদের মিডিয়াগুলো যে প্রপাগান্ডা করছে, এটাকে তারা নিজেরাই করে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য ওনারা চেষ্টা গ্রহণ করবেন। কারণ আমরা তো আজকে গ্লোবাল এরিনাতে আপনার কেউ এককভাবে চলতে পারে না, উইথ শেয়ারিং উইথ দি নেইবার্স। তো সেই জন্যই বলবো ইন্ডিয়া শুড টেক দি নেসেসারি policy in the media sector, also foreign policy, to have established congenial relationship with Bangladesh and India. জি, ধন্যবাদ তপন মজুমদার আপনাকে। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি ভারতীয় প্রশাসন এবং বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সাথে যে পররাষ্ট্র নীতি যেভাবে, কূটনৈতিক সম্পর্ক যেভাবে এগিয়ে নিচ্ছে, এই ক্ষেত্রে সাধারণ মানুষ এবং বাংলাদেশের যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের মতামতের ভিত্তিতেই এগোচ্ছে বলে আমরাও বিশ্বাস করি। এবং ভারত কর্তৃপক্ষ সকল ঘটনার সত্যতা যাচাই করে তাদের দেশের গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে যে অপপ্রচার হচ্ছে সেগুলো নিয়ন্ত্রণে নেবেন, এবং প্রতিবেশী হিসেবে দুই দেশেরই যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।